তৃণমূলকে রাজনৈতিকভাবে বিজেপি এবার টুটি চিপে ধরবে। এই সরকারটা যাচ্ছে এবং অবশ্যই চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখুন, গ্রাম বাংলায় বিজেপি শক্ত, বরং বলা ভালো যে কলকাতায় এখন মাঝামাঝি পজিশনে আছে। গ্রাম বাংলায় বিজেপি কিন্তু যথেষ্ট ভালো। আমি যদি ফলাফল হিসেবে দেখি, জলপাইগুড়িতে 7টি আসন রয়েছে। তার মধ্যে ওই সার্ভে সংস্থা বলছে যে বিজেপি উত্তর দিনাজপুরে 9টি আসন রয়েছে, সেখানে বিজেপি। কুচবিহারে 9টি আসন রয়েছে, ওখানে 6টি পাবে বিজেপি, তৃণমূল কংগ্রেস 2টি পাবে, এরকম ওই সার্ভে সংস্থা বলছে। নদিয়ায় 17টি আসন রয়েছে বিজেপি, হাওড়ায় বিজেপি। কলকাতা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের প্রাণকেন্দ্র কলকাতা, আমাদের রাজধানী কলকাতা। কলকাতাতেও এবার বিজেপি। উত্তর 24 পরগনা একটা বড় জেলা, 33টা আসন রয়েছে আমাদের এই উত্তর 24 পরগনা জেলায়। এখানে কিন্তু বিজেপি এবার কিন্তু। পঙ্কজদা, এতদিনের পরে বিজেপির অন্দরে যে একটা সমস্যা ছিল, যে একটা কথাবার্তা হচ্ছিল যে বিজেপির রাজ্য কমিটি কেন এখনও তৈরি হলো না, কে কে থাকবে সেই কমিটিতে, তা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হচ্ছিল। অবশেষে তার সমাধান পাওয়া গেল যে 26-এর ভোটের দামামা বাজার আগেই বিজেপির রাজ্য কমিটি তৈরি হয়ে গেল। এখন কি মনে হচ্ছে যে তৃণমূলকে চ্যালেঞ্জ করার জন্য বা তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার জন্য এই কমিটি কতটা উপযুক্ত হতে পারে? দেখুন, এই কমিটিতে বিজেপির যারা বড় বড় নাম আছেন, বিজেপির স্ট্যান্ডিং যারা সাংসদ আছেন, বিধায়ক আছেন, প্রায় প্রত্যেকে, যারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রত্যেকে কিন্তু আছেন। আমরা যদি দেখি, লকেট চট্টোপাধ্যায়ের মতো পুরনো যারা আছেন বিজেপিতে, যারা অন্য দল থেকে এসেছেন কিন্তু অনেক দিন হয়ে গেছে। পাশাপাশি অনেকে কিন্তু নেই, হয়তো আপনারা অবাক হয়ে যেতে পারেন যে আরও অনেকে হয়তো থাকলে ভালো হতো। অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে অর্জুন সিংয়ের নামটা নেই কেন, এরকম অনেকে আছেন। শুধু অর্জুন সিং একজনের নামটা আমি বললাম। তো তাদের হচ্ছে, যাদের নামটা নেই তারা অনেকে প্রার্থী হবেন। এবার যারা প্রার্থী হবেন, বিজেপিতে এক পদ নীতি রয়েছে, স্বাভাবিকভাবেই যারা প্রার্থী হবেন তারা নেই, এবং যারা আছেন তাদের মধ্যে অনেকেই যোগ্য ব্যক্তিত্ব আছেন। দেখুন, সৌমিত্র খাঁ, এই বাজারেও তিনি 3বার জিতেছেন আর কি, বিজেপিতে এসেও তিনি পরপর জয়ী হয়েছেন। তো এরকম বহু নাম রয়েছে যারা যোগ্য। শঙ্করবাবু রয়েছেন। উত্তরবঙ্গকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, যেহেতু উত্তরবঙ্গ থেকে একটা চাঙ্ক সিট বিজেপি পায় বা একটা ভালো ভোট রয়েছে। স্বাভাবিকভাবে খুব ব্যালেন্সড কমিটি হয়েছে, এবং অনেককে নিয়ে বিতর্ক ছিল। আমি কারো নাম আলাদা করে বলছি না। অনেকের যাদের বিতর্ক ছিল তাদের কারো পদোন্নতি হয়েছে, কারো পদের মর্যাদা কমেছে, এরকমভাবে কিন্তু একটা ব্যালেন্সড কমিটি তৈরি হয়েছে। আর তৃণমূল যে অভিযোগটা করতো বিজেপি কমিটি করতে পারছে না, দেখুন, পরপর 3 বছর অন্তর অন্তর বিজেপিকে নিজের কমিটি বদল করতে হয়, সভাপতি বদল করতে হয়, অন্যান্য পদাধিকারী বদল করতে হয়। এটা বিজেপির একটা নিরন্তর প্রক্রিয়া, প্রত্যেক 3 বছর অন্তর অন্তর এটা থাকে। স্বাভাবিকভাবেই এটা তো আর তৃণমূল কংগ্রেস নয় যে একজনই সুপ্রিমো বছরের পর বছর থাকবেন। কেউ পরিবারের যদি কোনো সদস্য আছেন, বছরের পর বছর ভালো দায়িত্ব উপভোগ করবেন। ব্যাপারটা এখানে কিন্তু সেরকম নয়, সাংগঠনিক কাঠামোর দল। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে কমিটিটা হয়েছে, খুব ভালো কমিটি হয়েছে। যোগ্য ব্যক্তিত্বরা যারা দাবিদার ছিলেন এসেছেন, অনেকেই নতুন এবার ভালো জায়গা পেয়েছেন। তো এখন দেখা যাক তারা কেমন কাজ করে। আপনি এক্ষুনি একটা বিষয় বললেন যে খুব ব্যালেন্সড হয়েছে, এবং এই ব্যালেন্স কথাটা মনে হয় এই জন্য বললেন কারণ যারা পুরনো বিজেপির সমর্থক বা কর্মীরা, দলীয় কর্মীরা ছিলেন বা নেতারা ছিলেন, তাদের সঙ্গে সঙ্গে নতুনদেরকেও জায়গা দেওয়া হয়েছে। তাদের মধ্যে যেমন রয়েছেন যে মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন এক সময় তনুজা চক্রবর্তী, তিনিও যেমন আছেন। আবার দেখা যাচ্ছে যে তৃণমূল থেকে বিজেপিতে আসা বর্ষিয়ান নেতা তাপস রায়, তিনিও আছেন। তো সেইখানে দাঁড়িয়ে এই যে একটা দল তৈরি হলো, এই দলের মাথায় রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তাহলে কি আপনার মনে হচ্ছে যে পুরনো এবং নতুনকে মিলিয়ে এই যে দলটা তৈরি হলো, এই যে নতুন একটা সংগঠন তৈরি হলো, এটাতে শ্রমিক ভট্টাচার্য বেশ খানিকটা ফ্রি হ্যান্ড পেলেন? অনেকটা। এবং শ্রমিক ভট্টাচার্য যেমন কমিটি চেয়েছিলেন, প্রায় আমরা বলতে পারি 90% তেমন কমিটি হয়েছে। এবার সাংগঠনিক দল তো অনেকের অনেক রকম চিন্তা ভাবনা থাকে, যারা উচ্চ নেতৃত্ব আছেন তাদেরও কথা শুনতে হয়। তবে যে কারণে গুঞ্জন ছিল, যেটা কোনোদিনও কোনো নেতা স্বীকার করবেন না, তো সেই সমস্ত যে ইস্যুগুলো ছিল সেইগুলো রিজলভ হয়ে গেছে। এবং বাম দল থেকে এসেছেন আমি দেখতে পাচ্ছি এমন মানুষও কিন্তু কমিটিতে জায়গা পেয়েছেন, যেহেতু তিনি যোগ্য বলে পার্টি মনে করেছে। শশী অগ্নিহোত্রী, উনি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন, বিজেপিতে এসেছেন, তিনিও কিন্তু ভালো জায়গা পেয়েছেন। আমরা শঙ্কর ঘোষকে দেখতে পাচ্ছি, তিনিও একটা সময় অন্য দলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বিজেপিতে এসে তিনি খুব ভালো কাজ করছেন। স্বাভাবিকভাবে নতুন এবং পুরনোর মিশেল যে কমিটিটা তৈরি হয়েছে, খুব সুন্দর কমিটি হয়েছে ওভারঅল। আর এই কমিটি কি তাহলে 2024-এর থেকে শিক্ষা নেওয়ার পরেই কি এই কমিটি এইভাবে তৈরি করাটা কথা মনে করলো বিজেপি, এটাই মনে করছে? না, এর আগে আমরা দেখেছি যে কমিটির ক্ষেত্রে অনেক
একজনের সিদ্ধান্ত, সভাপতির সিদ্ধান্তই দেখতাম বেশি গুরুত্ব পেত, কিন্তু এবার সভাপতির সিদ্ধান্ত তো অবশ্যই গুরুত্ব পেয়েছে, পাশাপাশি একরোখা কোনো ব্যাপার হয়নি। এখানে অনেকগুলো বিষয় কিন্তু শ্রমিকবাবুকে ভাবিয়েছে বা তিনি মাথায় রেখে এই কমিটিটা করেছেন। আজকেই কথা হচ্ছিল তার বাড়িতে, আমরা গিয়েছিলাম সকালবেলায়, তখন তিনি বলেছিলেন যে এসসি, এসটি, ওবিসি সমাজের প্রত্যেকটা স্তরের কথা ভেবে এবং পুরনো নতুন ভেবে কমিটিটা করা হয়েছে। অনেকে এখনও যারা ভেবেছিলেন কমিটিতে জায়গা পাবেন, জায়গা পাননি, সেরকম ব্যক্তিকে শ্রমিক ভট্টাচার্য তারা ফোন করেছিলেন শ্রমিকবাবুকে, তো শ্রমিকবাবু তাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিজেপির এই ভোটের সময় তো অনেকগুলি কমিটি হয়, পাশাপাশি আরও এক্সটেন্ডেড যে কমিটিগুলো হবে, বিভিন্ন মোর্চা আছে, বিভিন্ন সেল আছে, সেখানে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। ফলে যারা বাদ গেছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, প্রত্যেকেও কিন্তু ভালো ভালো জায়গা পাবেন। বিজেপিতে অনেক কাজ করার জায়গা আছে তাদের। তাহলে এই কমিটি কি তৃণমূলের জন্য অশনি সংকেত নিয়ে আসবে? একেবারেই আমরা যেটা এক্সপেক্ট করছি, তৃণমূলকে রাজনৈতিকভাবে বিজেপি এবার টুটি চিপে ধরবে। যতগুলি দিক থেকে আক্রমণ করা যায়, বিভিন্ন ইস্যু রয়েছে এখানে, রাজ্যে তো সমস্যার একেবারে শেষ নেই। আজকে আমরা দেখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে বালুরঘাটে আমাদের সদ্য প্রাক্তন সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার আসনে গিয়ে দুজন দেখলাম যে পরিযায়ী শ্রমিকের বিষয় নিয়ে তারা কথা বলছিলেন। তো পরিযায়ী শ্রমিক আজকে তৈরি হচ্ছে কেন এই রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষকে যেতে হয়? তারা বলছেন যে অন্য রাজ্যে গিয়ে নির্যাতিত হচ্ছে। কি কারণে নির্যাতন হয়েছে, আদৌ হয়েছে কি হয়নি, সেটা তো পরে আমরা বুঝতে পারবো, কিন্তু কেন এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক বাইরে যেতে হয়? আজকে তিনি নিজেই বলছেন যে লক্ষ লক্ষ মানুষ বাইরে গিয়ে কাজ করেন, এ রাজ্যে কেন কর্মসংস্থান নেই, কেন যেসব বন্ধ, কেন ডানলপ বন্ধ, কেন অ্যাম্বাসেডর কারখানা বন্ধ, কেন এই রাজ্যে সমস্ত ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে আছে? এই যেসব কারখানা 3 বার উদ্বোধন করেছে তৃণমূল কংগ্রেস, তারপরেও কিন্তু আজকে ফ্যাক্টরি ওপেন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারবেন এই আমরা 5 বছরে কি একটাও আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কাটছেন কোনো কারখানা দেখতে পেয়েছি? প্রত্যেক বছর গ্লোবাল বিজনেস সামিট হয়, কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু সেই খরচ করে আলটিমেটলি লাভটা কি হয়? আমরা কি কোনো কারখানা দেখতে পেয়েছি, কোনো ফ্যাক্টরি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন দেখতে পাচ্ছি? শুধুমাত্র শিলান্যাস দেখতে পাই। তাহলে বিজেপি কি এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করবার মতো জায়গা তৈরি করে নিচ্ছে আস্তে আস্তে? একেবারেই আমরা দেখলাম আজকে সমস্ত মোর্চাগুলো কিন্তু আজকে ডিক্লেয়ার করে দেওয়া হলো। শুধুমাত্র কয়েকটি সেল বাকি আছে এবং মোর্চার পূর্ণাঙ্গ কমিটি হওয়া বাকি আছে। সেগুলো আমরা শুনতে পাচ্ছি অলরেডি রেডি হয়ে আছে। 2-3 দিনের মধ্যে সেগুলো আমরা সামনে দেখতে পাবো বিজেপির পেজে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মোটামুটি বিজেপি একটা কমিটি তৈরি করে ফেলেছে বা একটা সাংগঠনিক ক্ষমতা তৈরি করে ফেলেছে এবং রণকৌশলও তৈরি করে ফেলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দেওয়ার জন্য যতগুলি দিক থেকে আক্রমণ করা যায়, যাকে যেভাবে কাজে লাগানো যায়, সেগুলো কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। পঙ্কজদা, এর আগে আপনার সঙ্গে আমার একটা আলোচনা হচ্ছিল যেখানে আপনি বলেছিলেন যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসার জন্য তৈরি হচ্ছে, সে সময় তাদের একমাত্র এজেন্ডা ছিল কি করে বামফ্রন্টকে 34 বছরের শাসন থেকে হাঁটানো যায়। কিন্তু তাদের কি মানে একজন ক্ষমতায় আসলে পরে যে বিভিন্ন রকম তাদের নীতি নির্ধারণ করতে হয়, সেই নীতি কিছু ছিল না, যে জন্য আজকে রাজ্যটার এই দশা। আমার প্রশ্নটা এইখানেই যে বিজেপির আজকে ঠিক একই রকম সিচুয়েশন, যে কোনোভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সরকার থেকে সরিয়ে দেওয়া এবং নিজেরা সরকার গঠন করা, কিন্তু সেই সরকার গঠনের জন্য যে নীতি নির্ধারণ করা প্রয়োজন, সেই সমস্ত নীতি কি বিজেপির মানে বঙ্গ বিজেপি তৈরি করা হয়ে গেছে? সেই স্ট্র্যাটেজি তৈরি যে ক্ষমতায় আসলে কিভাবে এই রাজ্যটার উন্নয়ন করা যায়, সেদিকে প্রথম ক্ষমতায় আসার পরই ঝাঁপিয়ে পড়তে হবে? এটা দেখুন, শুভেন্দু বাবুর সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতায় যখন কথা হচ্ছিল, তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি যেগুলো উনি এখনো বলেননি। সেটা কতটা বলা ঠিক না বেঠিক আমি জানি না, তবে তিনি যেটা বলছেন, আমরা জানি যে বিজেপির যদি সরকার হবে কি হবে না সেটা তো জনগণ ঠিক করবেন, কিন্তু সরকার যদি হয় তাহলে তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। যেমন হচ্ছে, এই রাজ্যের সবথেকে বড় সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ টাকা ঋণ নিয়ে ফেলেছেন এবং সরকারকে কার্যত পশ্চিমবঙ্গ সরকারকে দেউলিয়াকরণের দিকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, যেই এরপরে সরকারে আসুক এই দেউলিয়াপনাটাকে ঠেকানোটা একটা বড় চ্যালেঞ্জ হবে। সেই জায়গায় তিনি বলছিলেন যে এ রাজ্যে অনেক কিছু করা সম্ভব, যেখান থেকে এই সরকারটা যাতে পশ্চিমবঙ্গ সরকার রুগ্ন না হয়ে একটা উন্নতির পথে এগিয়ে যায়, তেমন দিশা কিন্তু তার কাছে রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে অনেক খনিজ পদার্থ রয়েছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারেন্স দিচ্ছেন না। কেন দিচ্ছেন না আমি জানি না,
এই রাজ্যের হয়তো কোনো ভালো রাজ্যের উন্নতি হয়ে যাবে বলে হয়তো, কিন্তু এই রাজ্যে বিভিন্ন জায়গা থেকে অয়েল পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় দেউচা পাচামিতেও শোনা যাচ্ছে ওখানে অনেক খনিজ পদার্থ রয়েছে। এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কেন্দ্র সরকারের ম্যাপ করা রয়েছে যেখানে খনিজ পদার্থ রয়েছে। সেই খনিজ পদার্থ উত্তোলন করলে কিন্তু সরকারের, রাজ্য সরকারেরও একটা বেনিফিট হওয়ার কথা। পাশাপাশি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যদি সুস্থভাবে তাল মিলিয়ে কাজ করে, এ রাজ্যে কিন্তু অনেকগুলো কলকারখানা তৈরি করা সম্ভব, যেটা আমরা আসামে দেখতে পাই। আসামে আগে কি ছিল কংগ্রেসের আমলে, এখন কিন্তু একের পর এক কলকারখানা। আসাম তো নর্থ ইস্টের রাজ্য, ওখানে তো আমাদের ভূমিগত দিক থেকে ওখানে সমস্যা রয়েছে, কারণ পাহাড় পর্বত রয়েছে, পাহাড়ে কলকারখানা করার দিক থেকে সমস্যা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে তো সেই সমস্যাটা নেই। পশ্চিমবঙ্গ একদম শস্য শ্যামলা পশ্চিমবাংলা আমাদের, সেখানে নতুন কলকারখানা করার জন্য যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে। এখানে কেন বিজনেসম্যানরা আসেন না? একটাই কারণে আসেন না, তোলাবাজির ভয়। যখন তারা ফ্যাক্টরি করবেন, এ রাজ্যের যারা উঁচু তলায় আছেন তৃণমূল কংগ্রেসের, তাদের কাটমানি দিতে হবে। তারপরে যেখানে কারখানা করবেন সেখানকার লোকাল গুন্ডা মস্তানকে টাকা দিতে হবে। এই সমস্যার জন্য তারা পশ্চিমবঙ্গে আসতে চান না। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে এবং তাদের পলিসি যদি ঠিক হয়, তাহলে তো বিজনেসম্যানরা এখানে আসার জন্য একেবারে প্রস্তুত হয়ে বসে আছেন। সরকার পরিবর্তন হলে, কলকারখানা যদি হয়, যদি খনিজ পদার্থকে সঠিকভাবে বন্টন করা যায়, পাশাপাশি এখানে রোজগার যদি তৈরি করা যায়, স্বাভাবিকভাবে এই রাজ্যের কিন্তু অভূতপূর্ব উন্নতি হবে, যেটা বিজেপি চাইছে, যেটা কিন্তু তাদের এজেন্ডাতেও রয়েছে। আমরা এবারের যে ইস্তেহার দেখব ভারতীয় জনতা পার্টির, সেখানে কিন্তু এই কথার উল্লেখ থাকবে। আর তাহলে বুথ স্তরে যে শক্তি, সেটা তৃণমূলের সমকক্ষ কি বিজেপির? যে এবারে ভোটে মানে তৃণমূলের সঙ্গে বুথ স্তরের যে সামনাসামনি টক্কর, সেটাতে কি তৃণমূলের সঙ্গে সমানভাবে লড়তে পারবে বিজেপি? দেখুন, বুথে লড়তে গেলে একজন এজেন্ট আর একজন রিলিভার দরকার হয়, সেটা বিজেপির আছে। কিন্তু বাইরে গুন্ডামস্তান যদি আপনি বলেন, গুন্ডামস্তানের অভাব বিজেপিতে আছে, কিন্তু গুন্ডামস্তানরা তো ভোট করায় না। ভোট করাতে গেলে লাগে এজেন্ট আর রিলিভার, সেটা বিজেপির আছে। এবার গুন্ডামস্তানের পেছনে পুলিশের ব্যাকআপ আছে বলে তৃণমূল কংগ্রেসের গুন্ডামস্তানরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারেন। সেই ব্যাকআপটা এবার কিন্তু উঠে যাবে, এবং সেই ব্যাকআপ যখন উঠে যাবে, গুন্ডামস্তানরা কিন্তু কন্ট্রোলে চলে আসবেন, এবং এই গুন্ডামস্তানের যদি কন্ট্রোল ব্যাপারটা চলে আসে, তাহলে কিন্তু মানুষ একেবারে খুব সুস্থভাবে ভোট দিতে পারবেন। আর মানুষ যদি সুস্থভাবে ভোট দিতে পারেন, তাহলে কিন্তু এই সরকারটা যাচ্ছে এবং অবশ্যই চলে যাচ্ছে। 26-এর ভোটে কি তাহলে আরও বেশি, মানে আমরা দেখেছি যে প্রত্যেকবারই যখন সারা ভারত জুড়ে নির্বাচন হয়, সেই নির্বাচনে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এই রাজ্যে। তার কারণ প্রিপোল এবং পোস্টপোল ভায়োলেন্স এত ভয়ঙ্করভাবে ঘটে শুধুমাত্র পশ্চিমবঙ্গে। তো সেখানে 26-এর ভোটে কি আরও বেশি কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হবে? এবং যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি এই যে বারবার তৃণমূলের দাদাগিরি করে জেতা, এই ব্যাপারটাকে আটকানো যাবে? খেলা ঘুরিয়ে দেয় যে তৃণমূল প্রত্যেকবার, সেটা কি বাঁচানো যাবে? এবং একটা প্রশ্ন, এই যে যারা কেন্দ্রীয় বাহিনীর যারা আসছে, তাদেরকে কন্ট্রোল করে রাজ্যের পুলিশ, তাহলে সেক্ষেত্রে 26-এর ভোটে যদি সেই একই বিষয় চলে যে রাজ্য পুলিশ কন্ট্রোল করবে, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বেশি এনেই বা কাজ কি হবে? দেখুন, এ রাজ্যে যত দিন যাচ্ছে ততদিন কিন্তু সেন্সিটিভ বুথের সংখ্যা বাড়ছে। বাহিনীর সংখ্যা তত বাড়বে, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা ততটা বাড়বে, ভারী বুটের দাপাদাপি বাড়বে। এটা কিছু করার নেই। এ রাজ্যের তো কালচার, রাজনৈতিক কালচারটা খারাপ হয়ে গেছে। এটা তো আমরা সকলেই জানি যে এ রাজ্যে যখনই ভোট শুরু হতে, মানে ভোটের একটুখানি উত্তাপ, এখনই দেখুন উত্তাপ শুরু হচ্ছে, এখনই দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। এবং যখন শাসক দল থেকেছে, অতীতে আমরা দেখেছি কংগ্রেসকে অত্যাচার করতে, তারপরে বামেরা অত্যাচার করেছে, এখন তৃণমূল কংগ্রেস অত্যাচার করছে। তৃণমূল কংগ্রেসের এখন যে পরিমাণ লুঙ্গি বাহিনী তৈরি হয়েছে, কচুবন মজুমদার, যিনি তৃণমূলের মঞ্চ এখন আলো করে আছেন, তিনিও তো সেই লাথিটা খেয়েছেন, তিনিও তো জানেন তৃণমূল কিভাবে অত্যাচার করে। স্বাভাবিকভাবেই এই অত্যাচার যত বাড়বে, কেন্দ্রীয় বাহিনী তত বাড়বে, কিছু করার নেই। কারণ ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে সুস্থভাবে ভোট করানো। সেই সুস্থভাবে ভোট করাতে গেলে এ রাজ্যের পুলিশ তো সহযোগিতা করে না, আপনি যেটা বলছিলেন। তো স্বাভাবিকভাবেই পুলিশ যদি সহযোগিতা না করে, পুলিশকে সেইভাবে টাইট দিতে হবে। ইলেকশন কমিশনকে অতীতেও হয়েছে, 2011-তে আমরা দেখেছি। টিএন সেশনের আমরা আমলটা দেখিনি, কিন্তু আমরা বই খাতায় পড়েছি, আমরা তারটা আমাদের বড়দের কাছ থেকে টিএন সেশন কীভাবে ভোটটা করিয়েছেন শুনেছি, এবং নিজের চোখে আমরা মীরা কুমারকে ভোট করাতে দেখেছি। আবার সেই মীরা কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে, যখন মীরা কুমার সাপোর্টটা পাননি ইলেকশন কমিশনের, তখন মীরা কুমার যেভাবে ছুটে বেড়াচ্ছিলেন, পর্যুদস্ত হয়েছিলেন, সেটাও দেখেছি। ইলেকশন কমিশনের যদি ভূমিকা ঠিক থাকে এবং কেন্দ্রের সরকার ইলেকশন কমিশনকে যদি ফ্রি হ্যান্ড দেয়, তাহলে কিন্তু খেলাটা ঘুরে যায়। এবারও সেরকমই হবে বলে আমরা আশা করছি। আর দ্বিতীয় হচ্ছে পুলিশের
কথা। পুলিশ তো আমরা জানি যে পুলিশের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে সাপোর্ট করছে, তারা একটা গোপনে বৈঠক করেছে এই রবিবার। পাশাপাশি পুলিশের আমরা এর আগে দেখেছি নন্দীগ্রামে মহিলা পুলিশের কর্মী সম্মেলন থেকে 3 জন পুলিশ আধিকারিককে বলতে শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। আইএস আইপিএসদের একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমর্থনে আছে তো আমরা জানি, কিন্তু তাদেরকে কিভাবে ইলেকশন কমিশন ম্যানেজ করবে সেটা তো ইলেকশন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশনের হাতে তো সেই ক্ষমতা রয়েছে যে তারা যাকে খুশি যেখানে প্রয়োজন হবে তারা বসাবেন, বিভিন্ন দপ্তর থেকে তুলে নিয়ে এসে তারা ডেপুট করতে পারেন। সেই রকম পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে, এবং সেটা যদি হয়, এবং আবারও বলছি পুলিশকে যদি নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা তো পুরোপুরি সম্ভব হবে না, কিন্তু কাউন্টিং সেন্টার এবং পোলিং সেন্টারের বাইরে যদি পুলিশকে রাখা যায় তাহলে কিন্তু আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি যে মানে মনের জোর নিয়ে বা যে নিশ্চয়তা নিয়ে বলছেন যে 26-এর ভোটে খেলা ঘুরবে, কিন্তু সেই নিশ্চয়তা কিন্তু আমি দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও আছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে এইবারে কিন্তু বিজেপির 26-এর ভোটটা হচ্ছে বিজেপির শিক্ষা নেওয়ার ভোট, এবং তৃণমূল হচ্ছে গিয়ে বিশুদ্ধ লোহা, তাকে যত আঘাত করবে তত বেশি সে শক্ত হবে, তত বেশি সে আঘাত গ্রহণ করতে পারবে এবং আরও শক্ত হয়ে বেরিয়ে আসবে। এবং একই সঙ্গে তিনি এটাও বলছেন যে এবারে আগের বারের থেকে হলেও একটা আসন বেশি পাবে। অন্যদিকে তার পিসিমা তিনি আবার বলছেন যে এবারে নাকি ফাটাফাটি খেলা হবে। তাহলে বিজেপিকে কি এবারেও মানে যেখানে বিজেপি স্বপ্ন দেখছে যে গেরুয়া পতাকা সারা বাংলা জুড়ে উড়বে এবং সরকার গঠন করা হবে, সেখান দাঁড়িয়ে বিজেপির হয়তো এবারেও পরিস্থিতিটা এরকম হতে পারে অ্যাকর্ডিং টু দেম, যে এবারেও বিজেপিকে বিরোধী দলের মর্যাদা নিয়েই খুশি থাকতে হলো। যদি তারা এতই কনফিডেন্ট হন তাহলে ভগবানের শরণাপন্ন হচ্ছেন কেন? কেন তাকে দুর্গাঙ্গন করতে হচ্ছে? এতই মানুষ কখন ভগবানের শরণাপন্ন হয়? আমরা ছোটবেলায় যখন পরীক্ষা খারাপ হতো তার আগে ভগবানকে মনে করতাম। তৃণমূল কংগ্রেসের দশাও হয়েছে তাই। তৃণমূল কংগ্রেস জানে যে এবার কিন্তু কঠিন প্রশ্নপত্র আসতে চলেছে, তাই তারা ভগবানের শরণাপন্ন হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হিজাব পড়তে দেখেছি, ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে দেখেছি। হঠাৎ করে তিনি পলিসি বদল করলেন কেন? তিনি তো বুঝতে পেরেছেন যে তার ওই হিজাব পরার সৌজন্যে সংখ্যাগুরু জনগণের ভোটটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে, এবং সেই কারণেই তিনি এখন দুর্গাঙ্গন করছেন। এবং দুর্গাঙ্গন করতে গিয়ে নিউটাউনে তাকে জায়গা বদল করতে হয়েছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে চাইবেন যে প্রকল্প করতে, সেখানে তো তিনি করার জন্য তার কাছে আইনি এখতিয়ার রয়েছে, তিনি কেন সেখানে করতে পারলেন না? কেন তাকে জায়গা বদল করতে হলো? কেন তিনি মেনে নিলেন? একটা সেতু যদি কোথাও হয়েছে, এর আগে কখনো শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় প্রকল্প করতে চেয়েছেন, সেখানে জমি পাওয়া যায়নি? মমতা বন্দ্যোপাধ্যায় দুদিক ব্যালেন্স করতে চাইছেন। তিনি হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ করাতে চাইছেন, আবার নিজেই দুর্গাঙ্গন, মহাকাল মন্দির, জগন্নাথ ধাম, জগন্নাথ কালচারাল সেন্টার এই সমস্ত করে টোরে আবার তিনি হিন্দুদের ম্যানেজ করতে চাইছেন। এবার কিন্তু কঠিন প্রশ্নপত্র আসতে চলেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এবার কিন্তু হালত খারাপ আছে। ঠিক সেই কারণেই তিনি ভগবানের শরণাপন্ন হয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা গলাবাজি করছেন ততটা কিন্তু তিনিও কনফিডেন্ট নন। এর আগে আমরা দেখেছি তিনি তো আইপ্যাকের সাহায্যে ফুলিয়ে ফাঁপিয়ে নেতা হয়েছেন। তো এর আগে আমরা দেখেছি আইপ্যাক কি করতো, আমরা দেখতাম বিভিন্ন রকমের আইপ্যাক প্রজেক্ট নিত তৃণমূল কংগ্রেসের জন্য। এবার কি দেখতে পেয়েছেন? এবার কিন্তু কোনো দুয়ারে সরকার কি এখন অবধি হচ্ছে না। এবার কি কিন্তু কোনো দুয়ারে রেশন হয়েছে? এবার দিদিকে বলো, দাদাকে বলো, ভাইপোকে বলো, কাকুকে বলো, চাচাকে বলো, আম্মাকে বলো, কিচ্ছু হয়নি। আইপ্যাকও কার্যত এবার কিন্তু সারেন্ডার করে দিয়েছে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখবেন তার বিভিন্ন রকম টার্গেটেড অ্যাটাক করছেন। গতকাল জগন্নাথ বাবুকে অ্যাটাক করেছেন, আজকে সুকান্ত বাবুকে অ্যাটাক করছেন। বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে গিয়ে বিজেপির নেতাদের আক্রমণ করতে হচ্ছে। সরাসরি বিজেপির দলটাকে কেন তিনি আক্রমণ করছেন না? বিজেপির পলিসিকে তিনি আক্রমণ করছেন না কেন? কেন বিজেপির নেতাদের আক্রমণ করতে হচ্ছে? বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু ইস্যু শেষ হয়ে যাচ্ছে, এবং আজকের যুগে ন্যারেটিভ হচ্ছে অনেক লড়াইয়ের একটা বড় অংশ। ন্যারেটিভের থেকে আমরা দেখতে পাই, ন্যারেটিভের যুদ্ধেও আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু ন্যারেটিভের হাতিয়ার কিন্তু কমে আসছে। পঙ্কজদা, একটা বিষয় যে গোটা ভারতের নিরিখে যদি আমরা দেখি তাহলে পলিটিক্যালি পুরুষ মহিলা সকলেই পলিটিক্যালি ভীষণভাবে অ্যাক্টিভ, এটা কিন্তু এতদিন গোটা ভারতে ছিল না যতটা পশ্চিমবঙ্গে ছিল। কারণ পশ্চিমবঙ্গই ব্রিটিশ আমল থেকে একটা মানে অগ্নিগর্ভ পরিস্থিতিতে থেকেছে, এবং এখান থেকে বহু আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে রেনেসার মাটি, আপনি যেটা বলতে চাইছেন। এখানকার মানুষ অতীত থেকেই কিন্তু খুব কালচারালি সমৃদ্ধ। বাঙালিকে কিভাবে বাঙালি জাতিকে মানুষ চেনে, বিদ্যাসাগরকে দিয়ে চেনে, রাজা রামমোহন রায়কে দিয়ে চেনে, আমাদের কাজী নজরুল ইসলামকে দিয়ে চেনে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র
বাঙালি হচ্ছে মেধার জাতি। এবং সেখানেই শুধুমাত্র এদের কথা বললেন রেনেসা দিয়ে, কিন্তু আমি যদি বলি পলিটিক্যালি, তাহলে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস, যারা পলিটিক্স নিয়ে প্রচুর কাজ করেছেন, তাদেরকেও নিয়ে বাঙালি চেনে। ফলে প্রথম থেকেই বাঙালি জাতিটা বাঙালি পুরুষ হোক বা মহিলা হোক, তারা কিন্তু পলিটিক্যালি ভীষণভাবে অ্যাওয়ার। তো সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন একটাই, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দুত্বের বড়িটা খাওয়াতে চাইছেন বাঙালিকে, যে আমি মুসলমানদের সঙ্গে সঙ্গে দুর্গাঙ্গন করছি, এদিকে জগন্নাথ ধাম করছি, ওদিকে মহাকাল মন্দির করছি, তাতে হিন্দুরা আমাকে ভোটটা দেবে, তাতে কি সত্যি সত্যি বাঙালি এতটা বোকার মতো এই ওষুধটা খাবে এবং মুখ্যমন্ত্রীর কথায় গলে গিয়ে সেকুলারিজমের তকমা ঠুলি চোখে এঁটে ভোট দিতে চলে যাবে? এটা আপনার বিশ্বাস হয়? দেখুন, মানুষের নিয়ত বলে না, নিয়তটা ঠিক হওয়া উচিত। আমাদের মূল্যবোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়তটা ঠিক নেই। তার কারণ হচ্ছে, তিনি যখনই আগে সিপিএমের আমলে আমরা দেখতাম যে সিপিএম কোথাও সভা করে তিনি পাল্টা সভা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পাল্টা, প্রতিক্রিয়া দেখান, প্রতিক্রিয়ার রাজনীতি করেন। সিপিএম কোথাও বন্ধ করছে, তিনি পাল্টা বন্ধ করতেন। সিপিএম কোথাও সভা সমিতি করেছে, তিনি পাল্টা। বিজেপি এ রাজ্যে হিন্দুত্বের যে ন্যারেটিভটা, সেটা তো বিজেপি নিয়ে এসেছে। এরা হিন্দুরা ক্রমাগতভাবে পিছিয়ে পড়ছে, হিন্দুদের অর্থনীতিকে গ্রাস করা হচ্ছে, এখন হিন্দু মহিলাদের বোরকা পরতে বলা হচ্ছে, আপাতত তো তাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে। তো হিন্দুরা যে চারিদিক থেকে কালচারালি হোক, ইকোনমিক্যালি হোক, ধীরে ধীরে ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে, জনসংখ্যা হিন্দুদের কমে যাচ্ছে, এটা তো ফার্স্ট বিজেপি বলেছিল। এবং এই ওষুধে কাজ হচ্ছে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে গিয়ে এই কাজটা করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়তটা ঠিক নেই। তিনি আজকে দেখবেন যে অন্য কিছুতে ভোট ব্যাংকে লাভ হচ্ছে, উনি শুধু ভোট ব্যাংকের পলিটিক্সটা করেন। ঠিক ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য উনি মুসলিমদের তোষামোদী রাজনীতি, আমরা যেটাকে বলি তোষণের রাজনীতি, সেটা করেছেন। তিনি যে মুসলিমদের ভালোবাসেন এমনটাও কিন্তু নয়। যদি তিনি প্রকৃতই মুসলিমদের ভালোবাসতেন, তাহলে মাদ্রাসা করছেন, খুব ভালো কথা। মাদ্রাসার বিরুদ্ধে অনেক রকম অভাব অভিযোগ বামেদের সময় থেকে আসছে। তো মাদ্রাসা না করে তাদের জন্য তো ভালো হাসপাতাল করতে পারতেন, তাদের জন্য ভালো উন্নত শিক্ষা কেন্দ্র করতে পারতেন, তাদের আরও কলেজ দিতে পারতেন, তাদের বেনিফিট হয় এমন কিছু প্রকল্প তাদের জন্য আনতে পারতেন, যাতে তাদের চাকরি হয়, তাদের বিভিন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি মুসলিমদের ভালোবাসেন, তাহলে কজন আইএস বা আইপিএসকে নিজের কাছে টেনে নিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি মুসলিমদের যদি ভালোবাসতেন, তাহলে তিনি আরও বেশি ক্যাবিনেটে মুসলিমদেরকে আমরা দেখতে পারতাম, বা তার মন্ত্রিসভায় দেখতে পারতাম, বিধায়ক হিসেবে দেখতে পারতাম। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। শুধুমাত্র ভোট নেওয়ার জন্য যা যা করা উচিত, উপর তিনি চমক দেওয়ার চেষ্টা করেন। এবং এখন হিন্দুত্বের পলিটিক্স করছেন বিজেপিকে টুকলি করতে গিয়ে। তার এই টুকলি পলিটিক্স কিন্তু কোনো কাজে আসবে না, একটাই কারণ মানুষ বুঝে গেছে যে শুধুমাত্র তিনি বস্ত্র পাল্টানোর মতো নিজের আইডিওলজি পাল্টাচ্ছেন, কিন্তু আসলে তিনি কারো ভালো চান না। বিজেপি একমাত্র যারা হিন্দুদের কথা ভাবে, আর কোনো রাজনৈতিক দল তো এতদিন হিন্দুদের কথা এইভাবে প্রকাশ্যে বলতেই পারতো না। সেকুলারিজম পলিটিক্স চলতো, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে গেছে হিন্দুদের। এখন হিন্দুরা এত কোণঠাসা যে একটা কথা বলতে গেলে আমাদের 10 বার ভাবতে হচ্ছে। এই জায়গা থেকে তো হিন্দুরা এখন বুঝতে পেরেছে যে আমরা যদি এখনই সরব না হই, তাহলে আমরাও দীপুচন্দ্র দাস হয়ে যাব। তার জন্যই আজকে হিন্দুরা সরব হয়েছে, সজাগ হয়েছে, তারা বিজেপিকে ভোট দিচ্ছে। একটা বড় হিন্দুদের একটা মেজর ভোট সেই কারণে বিজেপি পাচ্ছে। আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব একটা হিন্দুত্বের বড়ি খাইয়ে লাভ হবে। এবং সেকুলারিজমের কথা তো বললামই, সেকুলারিজম অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের সমাজ ব্যবস্থায়। সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মহাকাল মন্দির করুন, দুর্গাঙ্গন করুন, ভোটের আগে তো করতে পারবেনই না, এবং ভোটের পরে তার করার জন্য, ওপেনিং করার জন্য তার কাছে আর মেয়াদ থাকবে না। আর গ্রাম বাংলায় তাহলে বিজেপির অবস্থা কি এখনও খারাপ? এখনও কি বিজেপি সেখানে পিছিয়ে আছে? যদি না থাকে বা থাকে, সেটা যদি একটু কেমন ফলাফল হতে পারে জেলাভিত্তিক, সেটা যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে বলেন। দেখুন, গ্রাম বাংলায় বিজেপি শক্ত, বরং বলা ভালো যে কলকাতায় এখন মাঝামাঝি পজিশনে আছে। গ্রাম বাংলায় বিজেপি কিন্তু যথেষ্ট ভালো। আমি যদি ফলাফল হিসেবে দেখি, আমি উত্তরবঙ্গ দিয়ে শুরু করছি। উত্তরবঙ্গ যে ডেটা আমার কাছে এসেছে, একটি চুনাবি সার্ভে বলে একটি সংস্থা, তারা এই সার্ভেটা করেছে, এবং তাতে দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু মেজরিটি 148-এর থেকে অনেক এগিয়ে শেষ করবে। মোটামুটি 160 থেকে 170-এর কাছাকাছি বিজেপির সিট পাওয়ার কথা। আজকে এসআইআর মিডল ফেজে রয়েছে, এবং কোনো বিজেপির বড় নেতা এখানে সেভাবে প্রচার এখনও শুরুই করেনি। এক্কা দুক্কা প্রচার শুরু হয়েছে, কিন্তু তারপরও বিজেপি মেজরিটি আসার জায়গায় রয়েছে। আমরা শুরু করছি একেবারে জলপাইগুড়িতে 7টি আসন রয়েছে। তার মধ্যে ওই সার্ভে সংস্থা বলছে যে বিজেপি 5টি আসন পাবে, 2টি পাবে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আদার্স। অন্যান্যদের খাতে তারা কোনো আসন দিচ্ছে না।
আমরা উত্তর দিনাজপুরে 9টি আসন রয়েছে, সেখানে বিজেপি 6টি আসন পাবে, তৃণমূল কংগ্রেস 3টি আসন পাবে। এবং দক্ষিণ দিনাজপুরে 6টি আসন রয়েছে, সেখানে বিজেপি 5টি আসন পাবে, তৃণমূল কংগ্রেস 1টি আসন পাবে। দার্জিলিংয়ে 5টি আসন রয়েছে, সেখানে পাহাড় অঞ্চলে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাচ্ছে, ওখানে বিজেপি 3টি আসন পাচ্ছে এবং তরাই অঞ্চলে 2টি আসন পাবে, অর্থাৎ দার্জিলিং জেলার মধ্যে রয়েছে 3 এবং 2 এই ফলাফল হতে যাচ্ছে। এরপরে আমরা চলে আসছি কুচবিহারে 9টি আসন রয়েছে, ওখানে 6টি পাবে বিজেপি, তৃণমূল কংগ্রেস 2টি পাবে, এরকমই সার্ভে সংস্থা বলছে। পাশাপাশি কালিম্পংয়ে 1টি সিট রয়েছে, সেটা বিজেপি পাচ্ছে। আলিপুরদুয়ারে রয়েছে 5টি আসন, সেখানে 4টি বিজেপি 1টি তৃণমূল পাবে বলে দাবি করা হচ্ছে। এরপর আমরা চলে আসছি মালদায় 12খানা আসন রয়েছে, তাতে বিজেপি 4টি আসন পাবে, হিন্দু অঞ্চল যেগুলো রয়েছে। তৃণমূল কংগ্রেসের 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 1টি মিম এবং 1টি জেইউপি পাবে এমনটা আশা করা হচ্ছে। এরপর আমরা পুরোপুরি দক্ষিণবঙ্গে ঢুকে যাচ্ছি, 22টি আসন রয়েছে মুর্শিদাবাদে, সেখানে কিন্তু এবার জেইউপি চমকপ্রদ ফল করবে। তারা এবার ওখানে 4টি আসন পাবে, কংগ্রেস পাবে 2টি, বিজেপি 8টি এবং তৃণমূল কংগ্রেস 8টি আসন পেতে চলেছে মুর্শিদাবাদে। অর্থাৎ অনেকে বলছিলেন যে জেইউপি তেমন কিছু করবে না, অন্তত এখন অবধি যা সমীক্ষা হচ্ছে তাতে মনে হচ্ছে যে জেইউপি মুর্শিদাবাদে যথেষ্ট ভালো ফলাফল করতে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের ওখানে বেশ ক্ষতি হবে মুর্শিদাবাদে। এবার আমরা চলে আসছি একেবারে কলকাতার কাছাকাছি নদিয়ায় 17টি আসন রয়েছে, বিজেপি 11টি, টিএমসি 5টি এবং সেখানেও জেইউপি খাতা খুলতে সক্ষম হবে 1টি আসন নিয়ে। হুগলিতে রয়েছে 18টি আসন, তার মধ্যে বিজেপি 7টি আসন, তৃণমূল কংগ্রেস 10টি এবং অন্যান্য অর্থাৎ আইএসএফের খাতে সেখানে 1টি আসন যাচ্ছে, এমনটাই সমীক্ষক সংস্থা দাবি করছে। এরপরে হাওড়ায় বিজেপি 7টা আসন, তৃণমূল 8টি আসন এবং আইএসএফ 1টি আসন পাবে। কলকাতা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের প্রাণকেন্দ্র কলকাতা, আমাদের রাজধানী কলকাতাতেও এবার বিজেপি কিন্তু খাতা খুলবে। অনেকে বলছেন বিজেপি খুব ভালো ফলাফল করবে, কিন্তু সমীক্ষক সংস্থা যেটা বলছে যে তারা 4টি আসন কলকাতায় দখল করতে পারবে, এখানে তৃণমূল কিন্তু অ্যাডভান্টেজের জায়গায় থাকবে বলে আপাতত দাবি করা হচ্ছে। 11টি আসন তৃণমূলের খাতে যাবে এবং বিজেপি পাবে 4টি আসন। উত্তর 24 পরগনা একটা বড় জেলা, 33টা আসন রয়েছে আমাদের এই উত্তর 24 পরগনা জেলায়। এখানে কিন্তু বিজেপি এবার কিন্তু ম্যাজিক দেখাবে। বিজেপি 21টি আসন পেতে চলেছে, 10টি পাবে তৃণমূল কংগ্রেস এবং 2টি পাবে আইএসএফ, এরকমটা সমীক্ষক সংস্থা বলছে। দক্ষিণ 24 পরগনায় 31টি আসন রয়েছে, এটাও খুব বড় জেলা এবং এখান থেকেই অনেক বড় বড় নামি দামি ব্যক্তিত্ব আছেন। আমাদের ভাইপো সাহেব এখানে খুব খেলবেন আর কি বলছেন এবারেও। সেখানে কিন্তু বিজেপি 18টি আসন পাবে, তৃণমূল কংগ্রেস 12টি এবং আইএসএফ 1টি আসন, অর্থাৎ ভাঙড়ের আসনটা আইএসএফের খাতে যাচ্ছে দক্ষিণ 24 পরগনায়। এবার চলে আসি আমাদের শুভেন্দুবাবুর জেলায় মেদিনীপুর ইস্ট, এখানে 16টি আসন রয়েছে। সমীক্ষক সংস্থা বলছে যে বিজেপি এখানে 14টি আসন পাবে, অর্থাৎ শুভেন্দুবাবু কিন্তু বেশ ভালো খেলা দেখাবেন ওখানে। এবং এখানে তৃণমূল কংগ্রেস মাত্র 2টি আসন পাবে, 14-2 ফলাফল হবে শুভেন্দুবাবুর জেলায়। এবার দিলীপবাবুর জেলা মেদিনীপুর ওয়েস্ট, মেদিনীপুর পশ্চিমে 15টি আসন রয়েছে, এখানে বিজেপি 8টি পাবে, তৃণমূল কংগ্রেস 6টি এবং অন্যান্যদের খাতে 1টি আসন যাচ্ছে, এমনটা সমীক্ষক সংস্থার দাবি। এরপর বাঁকুড়ায় 12টি আসন রয়েছে, বিজেপি 8টি, তৃণমূল 3, আদার্স 1। ঝাড়গ্রাম জঙ্গলমহলের জেলা, বিজেপি 2টি আসন, তৃণমূল কংগ্রেস 2টি আসন, অর্থাৎ এখানে হাড্ডাহাড্ডি লড়াই। এরপর পুরুলিয়ায় 9টি আসন রয়েছে, বিজেপি 6টি, তৃণমূল কংগ্রেস 3টি আসন পাবে। বীরভূম কেষ্টমণ্ডল, সেখানে 11টা আসন রয়েছে, বিজেপি 4টি আসন, এখানে কিন্তু বিজেপি একটু কমজোরি জায়গায় রয়েছে, বিজেপি 4টি আসন পাবে, তৃণমূল কংগ্রেস 6টি আসন পাবে, অন্যান্যরা একটাও পাচ্ছে না। বর্ধমান ইস্ট পূর্ব বর্ধমান, এখানে 16টা আসন রয়েছে, 16টার মধ্যে বিজেপি 9টি, তৃণমূল কংগ্রেস 6টি এবং আইএসএফ 1টি আসন পেতে পারে, এমনটা তারা দাবি করছে। এবং শেষ জেলা হচ্ছে বর্ধমান পশ্চিম, বর্ধমান ওয়েস্ট, 9টি আসন রয়েছে, বিজেপি 5, তৃণমূল কংগ্রেস 4 এবং যেটা দেখা যাচ্ছে যে 162টি আসন বিজেপি পাবে এবং তৃণমূল কংগ্রেস 112, মেজরিটি থেকে অনেকটাই দূরে থাকছে। 148 হচ্ছে ম্যাজিক ফিগার, সেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট পেছনে শেষ করবে এবং বিজেপি যথেষ্ট এগিয়ে শেষ করবে। এবং আমার যেটা ব্যক্তিগত মতামত, বিজেপি এর থেকেও বেশি আসন পেতে চলেছে, কারণ এখনও যে সমস্ত খেলা চমক বিজেপির তরফ থেকে দেওয়ার কথা বলা হচ্ছে বা আমরা যেটা জানতে পারছি বা আশা করছি, সেগুলো কিন্তু এখনও শুরু হয়নি। আজকের দিনে যদি দাঁড়িয়ে ভোট হয় তাহলে এই জায়গাটা আছে, যদি নিউট্রাল ভোট হয় তাহলে এই জায়গাটা তৈরি হয়ে গেছে, তাতেও 160+ বিজেপি, অর্থাৎ
জেতার জন্য 148, তার থেকেও 10, 11, 12টা বেশি আসন বিজেপি পেয়ে সরকার গড়তে চলেছে আজকের দিনেও যদি ভোট হয়।